আসসালামু আলাইকুম। জানি না আমার মোবাইলটার কি হলো নাকি লাইনের কি হলো। সম্ভবত লাইনটারই কিছু হলো। নাকি আমার মোবাইলকে করোনা ভাইরাসে পেয়ে বসছে। জানি না, বলা যায় না। কোনো কোনো কিছুর এই তো গ্যারান্টি নেই আমাদের দেশে। নট অনলি দেশে, পৃথিবীর কোথাও কোনো কিছুর নিশ্চয়তা নেই। যাক, সেই নিশ্চয়তা নেই, এর মধ্যে থেকে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। কুয়েতে আমরা যারা বাঙালিরা আছি তুলনামূলকভাবে অন্য দেশের তুলনায় অনেক ভালো আছি। এ ব্যাপারে আল্লাহর কাছে হাজার শুকরিয়া করবো আমরা। অবশ্যই করতে হবে। এবং কুয়েত গভর্নমেন্টের আন্তরিক প্রচেষ্টা আমাদেরকে অনেকটা চিন্তামুক্ত করছে। কিন্তু পুরোপুরিভাবে চিন্তামুক্ত করতে পারতেছে না যখন আমরা দেশের দিকে তাকাই। আমার দেশের দিকে আমাদের টেলিভিশন মিডিয়াগুলোতে সেখান থেকে সঠিক তথ্য পাই না। সেখানে আমরা খুব বেশি খুশি হতে পারি না। সেই জন্য আমাদের একদম সেই তথাকথিত ফেসবুকের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছি আমরা। তো যাই হোক, যেটা বলছিলাম, যে আমরা আমাদের দেশের যে অবস্থা, সেই অবস্থার প্রেক্ষিতে আমরা যদি ব্যবস্থা না নিতে পারি তাহলে কিন্তু আমরা আমরা কোনোভাবেই ভালো থাকবো না। তো সেই ক্ষেত্রে আমি বলছিলাম যে সবার আগে আমাদেরকে, আমাদের যারা স্বাস্থ্যকর্মী আছে, স্বাস্থ্য হসপিটাল রিলেটেড যারা আছে, এবং হসপিটালের সাথে সম্পৃক্ত যে সমস্ত স্টাফগুলো আছে, সবার নিরাপত্তাটা সবার আগে দরকার। কারণ তারা যদি সেফ না থাকে তাহলে আমাদেরকে তারা কিভাবে সেবা দেবে? এটা একটা বিশাল ব্যাপার। এটা আমি আমি আমাদের গভর্নমেন্ট থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবার দৃষ্টি আকর্ষণ করছি এটাকে এনশিওর করার জন্য। প্লিজ, এটা এটা সবচেয়ে সবার আগে দরকার হলো এই জিনিসটা, যে আমাদের আমাদের যারা সেবা দেবে তাদের সুরক্ষা যদি না হয় তাহলে আমাদেরকে কীভাবে দিবে? প্রশ্নই আসে না। ব্যাপারটা একদম কল্পনারও বাইরে। যাই হোক, হ্যাঁ, এখন একটা প্রশ্ন থাকবে যেটা বারবার বলে আসছিলাম, যে আমাদের দেশের যে রুগী এবং সেবা কেন্দ্র, এটাকে যদি অ্যানালাইসিস করা যায় তাহলে আমরা কি দেখি? আমরা দেখি যে আমাদের দেশে স্বাভাবিক সময়ে হসপিটালাইজ করার জন্য সেখানে যথার্থ ব্যবস্থাপনা নেই। সুন্দর, মানে স্বাভাবিকভাবে বলতে গেলে একটা রুগী যদি সেখানে হঠাৎ করে যায়, গেলে কিন্তু সে অ্যাডমিট হতে পারে না গভর্নমেন্ট হসপিটালগুলোতে। আর প্রাইভেটগুলোর তো কথা আলাদা। সেখানে তো সবার জন্য এভরিবডি ইজ নট ইউনো রেডি টু পে দ্যাট মানি, বিগ মানি। তো যে কারণে আমাদেরকে এনশিওর করতে হবে যে গভর্নমেন্ট হসপিটালগুলোকে আমরা কিভাবে সেবা পেতে পারি। আর এখন যে এই ভয়াবহ যে আমাদের দুর্যোগ এসছে, এটাকে কিভাবে আমরা মোকাবেলা করতে পারি? এই ক্ষেত্রে শুধু গভর্নমেন্টকে বললে হবে না, এই ক্ষেত্রে শুধু হসপিটালগুলোকে, ক্লিনিকগুলোকে বললে হবে না। আমি মনে করি দল মত নির্বিশেষে প্রত্যেকটা দলের, প্রত্যেকটা সচেতন নাগরিকের এগিয়ে আসতে হবে এটাকে মোকাবেলা করার জন্য। তবেই হয়তো বা আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমি চাই না আমার দেশের একটা মানুষও মৃত্যুবরণ করুক এই ভয়াবহ ভাইরাসের কারণে। এটা আমাদের জন্য বড় রকমের ব্যর্থতা হবে। যদিও পুরা পৃথিবী আজ আজ উদ্বিগ্ন, পুরা পৃথিবী আজ একত্রিত হয়ে গেছে একই একই পরিমণ্ডলে। এটা একটা বিশাল ব্যাপার। আমার মনে হয় না পৃথিবীর কোনো ইতিহাসে এরকম ডিজাস্টার নেমে এসছে। তো এই কারণে আমি আমার সকল বন্ধু, আমার আমার পরিবারবর্গ, আমার আমার শুভাকাঙ্ক্ষী সবাইকে, এবং আমি দেশের প্রত্যেকটা মানুষের প্রতি আকর্ষণ করছি যে আপনারা একটু আমার এই কথাগুলো শুনুন। হতে পারে এই কথাগুলোর থেকে অনেক কিছু বেরিয়ে আসবে। অনেক আমরা একত্র হতে পারবো। আমরা একই ছাতার তলে আমরা চলে আসতে পারবো এই দুর্যোগকে মোকাবিলা করার জন্য। এটাই আমার ইচ্ছা, আর কিচ্ছু না। এবং ইচ্ছে করলে আপনারা এটাকে শেয়ার করতে পারেন। যত বেশি শেয়ার করবেন, এবং আমার ইন্টেনশনটা হলো শেয়ারটা এই জন্য যে আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটা মন্ত্রীর কাছে যদি এই আমার এই বক্তব্যগুলো চলে যায়, হতে পারে আমার বক্তব্যগুলো কমপ্লিট না, তো সেই সুবাদে হয়তো বা আপনাদের কাছ থেকে কোনো পরামর্শ চলে আসবে। আর সেই পরামর্শগুলো হতে পারে যে আমরা একত্রিত করে এটা একটা, ইট উড বি ওয়ান প্যাকেজ ফর ইউনো ফ্রম দ্য প্রোটেক্ট দিস ডিজাস্টার। তো যে কারণে আমার এই বক্তব্য আপনাদের কাছে আসা, এবং আপনাদের কাছে প্রার্থনা, আবেদন যেন আমরা এই জিনিসগুলো করতে পারি। আমি দেশে নেই, এটা আমার দুর্ভাগ্য। আবার এটা সৌভাগ্য এটা, যে হয়তো দেশে থাকলে আমি এইভাবে কথা বলতে পারতাম না। তখন কিন্তু সেখানে আমি নিজেকে একজন রুগী বলে ট্রিট করতাম, বা আমি একজন হতে যাচ্ছি রুগী, এরকম একটা ভাবনা আমার মধ্যে কাজ করতো। এখন আমি আমি এনশিওর করতে পারি না যে আমি এই রোগ থেকে মুক্ত হব বা মুক্তি পাবো, বা এটা আমাকে ছোঁবে না। কিন্তু তারপরে একটা একটা
আন্তরিকতার জায়গা তো রয়ে গেছে প্রত্যেকটা মানুষের। সেই ভাবনাগুলোর থেকে আমি বলছি যে হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর সেই ভালো থাকা, বিদেশের মাটিতে বসেই কিন্তু দেশের ভাবনাটা খুব বেশি আমাদেরকে পীড়া দেয়। তো যে কারণে আমার এই ভাবনাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে আমরা আমাদের হসপিটাল, ডক্টর, নার্স, টোটাল স্টাফ, এদেরকে প্রথম আমরা সুরক্ষা দিব এবং এদেরকে ট্রেনিং দেওয়াটা সবচেয়ে জরুরি। কারণ এরা সত্যিকার অর্থে, আমরা ওইভাবে কেন বলি, একটা ডাক্তার কিন্তু, যে হার্টের ডাক্তার, সে আপনার আপনার ওই নাক কান গলা দেখবে না, আর সে সেই ব্যাপারে পারদর্শী না। তো এই যে রোগটার কথা আমরা শুনছি, এ ব্যাপারে পারদর্শী কোনো ডাক্তার নেই। কিন্তু তারপরও যে আমাদের যে রিসার্চগুলো আমরা আমরা সম্প্রতি দেখি, সেই রিসার্চগুলোকে সমন্বয় করে আমরা একটা নির্দিষ্ট স্থানে এসে আমরা ন্যূনতম যে জিনিসগুলো মোটামুটিভাবে প্রিভেনশন, কীভাবে আমরা প্রিভেন্ট করতে পারি এই রোগটাকে, এই ব্যাপারটাকে আমরা এনশিওর করতে পারি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একত্রিত হওয়ার কোনো বিকল্প নেই। সরকার থাকবে, সরকারের পাশাপাশি প্রত্যেকটা জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা ব্যক্তিকে এগিয়ে আসতে হবে, তবেই আমরা কিন্তু কিছু একটা কামিয়াব হতে পারবো। হ্যাঁ, এখন প্রশ্ন থাকবে, এই অবস্থার প্রেক্ষিতে কোন সেক্টরগুলো এখন সবচাইতে বেশি উদ্বিগ্ন অর্থনৈতিকভাবে? একটু চিন্তা করুন যে এখন কিন্তু আমাদের দেশের যে পর্যটন ব্যবস্থাগুলো বসে গেছে। একটু ভাবুন আপনারা, আমাদের কমিউনিকেশন ব্যবস্থাগুলো কিন্তু বসে গেছে। তো এই ক্ষেত্রে আপনি হঠাৎ করে আমাদের দেশ, আমাদের গভর্নমেন্ট রাতারাতি চায়নার মতো সে একটা হসপিটাল তৈরি করতে পারবে না, কোনোভাবেই সম্ভব নয়। তো আমরা কি করতে পারি? হ্যাঁ, এখন আমাদেরকে স্মার্টলি কাজ করতে হবে। আর এই স্মার্টলি কাজ করার জন্য কি করতে হবে? আমাদের যে পর্যটনের যে জায়গাগুলো রয়ে গেছে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রয়ে গেছে, কক্সবাজার, কুয়াকাটা, আমাদের সুন্দরবন এলাকা, আমাদের সিলেট, বৃহত্তর সিলেট, চিটাগং, বিভিন্ন জায়গাতে যে পর্যটন এরিয়াগুলো রয়ে গেছে, সেখানকার যে বিশেষ করে কি বলে ওটাকে, আবাসনগুলো, সেখানকার যে হোটেল মোটেলগুলো, তারা কিন্তু এখন কাঁদতেছে যে তাদের ট্যুরিস্ট নাই, তারা কি করবে? তো সেই তাদের জায়গাগুলোকে কেন আমরা ইউটিলাইজ করতে পারতেছি না? আপনি ধরুন, বাংলাদেশের সর্ববৃহৎ নৌ কমিউনিকেশন হলো ঢাকা বরিশাল। সেই ঢাকা বরিশালের যে বিলাসবহুল লঞ্চগুলো, তাদের কি হচ্ছে এখন? তারা এখন কাস্টমারের অভাবে তারা কান্না করতেছে। তাদের কি হবে? আমরা কি পারি না সেই লঞ্চগুলোকে কাজে লাগাতে? আমরা কি পারি না সেই পর্যটন প্রমোদ তরীগুলোকে কাজে লাগাতে? আমরা কি পারি না বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখন পড়ে থাকা কান্নারত সেই ট্যুরিস্ট কেন্দ্রগুলোকে হসপিটাল হিসেবে গণ্য করতে? তাতে গভর্নমেন্ট যদি তাদেরকে সহায়তা করে, অবশ্যই তারা এগিয়ে আসবে। আমরা পারি সেই জনবলগুলোকে কাজে লাগাতে। এই ক্ষেত্রে আমাদের কি করণীয়? এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই দরকার হলো প্রপার ট্রেনিং, প্রপার প্রশিক্ষণ ছাড়া কিন্তু কোনোভাবে কোনো কিছু করা যাবে না। এটা সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি শুড বি দ্য প্রপার ট্রেনিং। আর এই ট্রেনিংগুলো কে দিবে? যিনি এই বিষয়ে পারদর্শী, যারা, সেই কর্তৃপক্ষগুলোকে একটা কমিটি করে অতি দ্রুত সম্ভব প্রত্যেকটা থানা লেভেলে, প্রত্যেকটা জেলা লেভেলে আমাদেরকে প্রশিক্ষিত করা দরকার। শর্ট টাইমের মধ্যে কিভাবে হাউ টু কন্ট্রোল দ্য ভাইরাসের রুগীগুলোকে কিভাবে তারা স্বাগত জানাবে, কিভাবে তার ফার্স্ট প্রাইমারি স্টেজগুলো কি হতে পারে, তার অবজারভেশনগুলো কি হতে পারে, জাস্ট এইটুকুই তো। এখানে সে তো ট্রিটমেন্ট করবে না, টেক কেয়ারিং, অনলি দ্য টেক কেয়ারিং। আর এই জন্য দরকার কি, প্রত্যেকটা ডিস্ট্রিক্টগুলোকে ক্লোজ করে দেয়া। সেখানে প্রত্যেকটি জায়গায় এক এরিয়ার লোক যেন আর এক এরিয়াতে না যেতে পারি। আমরা কি শিখলাম এতদিনে? আমরা কি দেখলাম চায়নাতে? সেইগুলোর থেকে যদি আমরা শিক্ষা না নিতে পারি, তাহলে
আমি মনে করি যে সবচেয়ে নিকৃষ্ট জাতি হব আমরা। আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে জানি না, আমরা শুধু কথা বলতে বলতে জানি। তো আর কথা নয়, আর সময়কে নষ্ট করার কোনো যুক্তিকতা আমাদের নেই। আমরা অবশ্যই এগিয়ে আসব, আর এগিয়ে আসার জন্য অবশ্যই কাউকে প্রথম এগিয়ে আসতে হবে। আর প্রথম এগিয়ে আসার কাজটা আমাদের গভর্নমেন্টকেই করতে হবে। আর গভর্নমেন্টের পাশাপাশি প্রত্যেকটা লোকে দল মত নির্বিশেষে সবাই যেন সবার সামর্থ্য অনুযায়ী আমরা আমাদের সাহায্যের হাতটুকু বাড়িয়ে দিই। তাহলে আমরা এই ভয়াবহ সমস্যা থেকে আমরা হয়তো বা মুক্তি পেতে পারি, আল্লাহ যদি চান। কারণ আল্লাহ একটা জিনিস কিন্তু না বললেই না, আমরা যে যাই যা কিছু বড় গর্ব করি না কেন, আমরা কি পেরেছি আল্লাহকে উপেক্ষা করতে, সৃষ্টিকর্তাকে উপেক্ষা করতে? পারিনি। যদি পারতাম তাহলে আজকে আমরা অনেক কিছু করে ফেলতাম। আমাদের একটাই ভরসার জায়গা, সেটা উনি। সেই পারেন আমাদেরকে সমস্যা থেকে মুক্তি দিতে, সেই পারেন আমাদের এই সমস্যা থেকে মুক্তি দিতে। আমরা করব, অনেক কিছু আমরা করতে পারি। তো প্রথম বলেছিলাম যে আমাদেরকে প্রশিক্ষিত করতে, আমাদের ডাক্তার নার্সদেরকে, পাশাপাশি তাদেরকে সেফটি দেওয়ার জন্য। এর পাশাপাশি আমাদের যে দেশের ভলান্টিয়ার গ্রুপগুলো রয়ে গেছে, যেমন আমি আপনার কিছু নামই বলি, আমাদের রেড ক্রিসেন্ট, রেড ক্রস এর যে সদস্যগুলো রয়ে গেছে, স্কাউটদের যারা আছে, গার্লস গাইড যারা আছে, ইচ্ছে করলে আমরা আমাদের তরুণদেরকে ইউটিলাইজ করতে পারি। প্রত্যেকটা স্কুল কলেজে গিয়ে সেখানকার যে ইয়াং জেনারেশনগুলো, তাদেরকে আমরা 1-2 দিনের জন্য একটা ট্রেনিং দিয়ে তাদেরকে মাঠে নামিয়ে দিতে পারি। আর এই যে হোটেল মোটেলের কথা বললাম, এগুলো নাই, এরকম কোনো জায়গা নেই, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেলে আছে। আর এর পাশাপাশি কি আছে আমাদের বাংলাদেশে ক্লিনিক নেই এমন কোনো জায়গা কি আছে? নাই। কিন্তু এই অবস্থাতে কিন্তু কি আমরা সত্যিকার অর্থে কিন্তু কোনো রুগী পাবো? আমার মনে হয় না যে কোনো রুগীও এখন যেতে চাইবেন হসপিটালে। আর যেতে চাইলেও তাকে কেউ নিয়ে যাবে কিনা, এটা একটা বিশাল বিষয়। অতএব সেই সব ভাইদেরকে আমরা আমন্ত্রণ জানাতে পারি, সেই সব ক্লিনিককে আমরা আমন্ত্রণ জানাতে পারি যে আমাদের এই যে খুব বড় ধরনের একটা অবক্ষয়, এই যে খুব বড় ধরনের একটা সমস্যা, এই সমস্যাকে মোকাবেলার জন্য আমরা তাদের সহযোগিতা নিতে পারি। তারা আশা করি অবশ্যই হাত বাড়িয়ে দিবে। এখন আরেকটা প্রশ্ন থেকে যায় যে আমরা না হয় যারা এই নিম্ন শ্রেণীর, যারা এই উচ্চ মধ্যবিত্ত, যারা যেভাবে আমরা আসি, হয়তো বা আমরা 2-3 সপ্তাহ আমরা কোনোভাবে কেটে যাবে আমাদের। কিন্তু প্রতিদিন যারা আমাদের রিক্সা চালায়, যারা আমাদের নৌকা বায়, এদের কি হবে? এদের জন্য ইচ্ছে করলে সরকার কিছু একটা করতে পারে। সরকার করতে পারে, আমরা ব্যক্তিগতভাবে করতে পারি। এরপরেও থেকে যায় প্রশ্ন যে আমাদের এতিমখানা, যা দেখলাম কয়েকদিন আগে, যে আমাদের এতিমখানার শিশুরা কোথায় যাবে? সেটাকে যদি বন্ধ করে দেওয়া হয়, তারা কোথায় যাবে? অবশ্যই এতিমখানা বন্ধ করার যাবে না। এতিমখানাতে সেখানে সেই ব্যবস্থাপনা নিতে হবে, কারণ তারা এতিম, তাদের কে দেখবে? কোনো প্রতিষ্ঠান হয়তো বা তারা ফান্ডিং করতে পারে, কিন্তু ফান্ডিং করলে তো সেটাই যথেষ্ট না, কিন্তু সেটাকে তো ম্যানেজমেন্ট করতে হবে। সেই ক্ষেত্রে সেই সব প্রতিষ্ঠান যেন করে, আর যদি না করে সেখানেও আমাদের কিছু ভাবনা থেকে যায়। ইচ্ছে করলে আমাদের এরিয়াতে আছে, আমি যদি একটা এতিম ছেলেকে নিয়ে যাই, আরেক ভাই যদি আরেকটা এতিম ছেলেকে নিয়ে যায়, আমরা ইচ্ছে করলে এইভাবে কিন্তু আমরা ইউটিলাইজ করতে পারি। কিন্তু আমাদের ইচ্ছা শক্তিটা হলো সবার সবচেয়ে বড়। সেই ইচ্ছাটা, সেই ভাবনাটা যেন আমাদের ভিতর থেকে আসে প্রত্যেকটা মানুষের জন্য। আমরা এমন একটা সময় এসে গেছে আমাদের জীবনে যে আমরা মানে আপন প্রাণ বাঁচা, এরকম একটা ভাবনার মধ্যে চলে এসেছি। কিন্তু তারপরে আমরা কিছু লোক আছি যে যারা কোনো কিছুকে গায়ে মাখি না, কোনো কিছুকে তোয়াক্কা করি না। আবার কেউ বলি যে না, যা আল্লাহ যা করবে। হ্যাঁ, আল্লাহ তো যা করবেই, সাবধানতা তো থাকা, অবলম্বন করা আমাদের অবশ্যই দরকার। আমার অসাবধানতার জন্য আমার জন্য 10 জন সাফার করবে, এটা তো হতে পারে না। এটা তো মানবিক কিছু হবে না, এটা অমানবিক। এটা আমি চাই না যে এরকম কিছু হোক। অবশ্যই আমরা চাই আমরাও প্রশিক্ষিত হব। আমরা আমাদের ডাক্তার নার্সদেরকে সঠিক শিক্ষায় প্রশিক্ষিত করতে
অবশ্যই চাই, কিন্তু আমরাও প্রশিক্ষিত হব। এখানে আমাদের অনেক কিছু শেখার আছে, আমাদের অনেক কিছু করণীয় আছে। এই যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই ভাবনাগুলোকে উদয় না হবে আমাদের মধ্যে, ততদিন পর্যন্ত আমরা একাত্ম হতে পারবো না, এক জায়গায় আমরা হাতে হাত রাখতে পারবো না। এটা রাখতে পারলেই আমরা এই দুর্যোগকে মোকাবিলা আমরা করতে পারবো। এর বাইরে আর কোনো বিকল্প নেই। হ্যাঁ, রাস্তায় বিশেষ করে এখন এখন একটা থেকে যায়, এতিম বললাম, সব শ্রেণীগুলোকে বললাম। এখন রাস্তার যে ছেলেপানগুলো আছে বিভিন্ন স্টেশনে, ট্রেন স্টেশনে, আমাদের বাস স্ট্যান্ডগুলোতে অনেক ছেলেপানগুলো রয়ে গেছে, যারা প্রতিদিন ওখানেই থাকে, ওখানেই খায়, ওখানেই ঘুমায়, কিছু একটা করে সারাদিন। ওদের কি হবে? ওদেরকে চাইলেও ইচ্ছা করলে সরকার কিছু একটা করতে পারে। সরকার যদি না পারে, সেখানেও আমরা এত বড় একটা শহর, বড় বড় শহরগুলো, সেখানে কি কোনো মানবতা আমাদের মধ্যে কাজ করবে না? আমরা কি পারি না একটু মানবিক হতে? প্রত্যেকটা বিল্ডিংয়ে এক দুইজন করে লোক লাগে, প্রত্যেকটা ঘরে একটা দুটো করে লোক লাগে। একটা লোককে যদি এনে আমি আমার ঘরকে লক করে দিই, সেই ছেলেটাকে ভালো করে ধুয়ে মুছে নিয়ে পারি না কি তাকে একটি আমাদের পরিবারের মধ্যে করে নিতে? ইচ্ছে করলে কিন্তু আমরা খুব সহজে এই জিনিসগুলো করতে পারি। আর এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত আমরা না করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সেভ না। কারণ আপনার স্টেশন দিয়ে আপনাকে যেতে হলে ওই ছেলেটার পাশ দিয়ে যেতে হবে। ওই ছেলেটা যদি সুস্থ না থাকে, তা আপনার আবার সুস্থতা কোত্থেকে আসবে? প্রত্যেকটা লোক, একটা সিঙ্গেল ব্যক্তি, একজন পাগল যদি রাস্তায় থাকে, অবশ্যই আছে এবং থাকবে, সবসময় থাকে, তার জন্য একটা সুরক্ষা দরকার। হতে পারে কোনো পাগলা গাড়িতে সরকারের সহযোগিতায়, কোনো সহৃদয় ব্যক্তির সহযোগিতায় তাকে আমরা পৌঁছে দিব হসপিটালে, পাগলা গাড়িতে হতে পারে। তো এই ভাবনাগুলো যদি আমরা ভাবি, ভেবে সেই অনুযায়ী কিছু করি, অবশ্যই আমরা কামিয়াব হব। আমার মনে হয় না যে আমি যে কথাগুলো বললাম, এইগুলোকে যদি আমরা, এগুলো মানা যাবে না এমন কোনো বিষয় না। এটা আমরা মানতে পারি। এটা দুর্বোধ্য কিছু না, অসম্ভব কিছু না। যে জিনিসগুলো বললাম, একটা ফ্যামিলিতে একটা ছেলেকে, বাইরের ছেলেকে নিয়ে এসে সেখানে তাকে আমাদের একজন ফ্যামিলির সদস্য করা যাবে না? বাংলাদেশে কতগুলো পরিবার রয়েছে, একটা ফ্যামিলিকে যদি আমরা দায়িত্ব নেই আর তাকে যদি আমার আওতায় নিয়ে আসি, খাদ্য, বস্ত্রের সব কিছু, এই অন্তত 2-3 সপ্তাহ, 1 মাসের জন্য, আমাদের কি খুব বেশি ক্ষতি হবে একটু মানবিক হওয়ার জন্য? আমার মনে হয় না। প্লিজ প্লিজ প্লিজ, আমার এই রিকোয়েস্টটা আপনারা একটু ভাববেন। আর শুধু ভাববেন না, আমি চাইবো আমার এই ভাবনাগুলো প্রতিটা বাঙালির মধ্যে সক্রিয়ভাবে কাজ করুক। এবং আমি চাই আমার এই বক্তব্যগুলো হতে পারে যেটা অনেক বেশি সহায়ক হবে, যদি কেউ শুনে থাকে এই কথাগুলো, ভালো লাগতে পারে। আমার মনে হয় না যে আমাকে কেউ গালি দিবে আমি যে কথাগুলো বললাম। সমালোচনা থাকবে, এটাও সত্যি কথা। আমার বক্তব্যগুলোকে সবাই অ্যাপ্রিসিয়েট করবে এমনও আমি আশা করি না। এর থেকে অনেক ভুল ত্রুটি ধরার জন্য অনেকেই আছেন আমাদের দেশে, আমাদের পৃথিবীতে, আমাদের বাংলাদেশে বিশেষ করে। কাজ করার চেয়ে কাজের ত্রুটিগুলো ধরার লোকের সংখ্যা অনেক বেশি। আমি টাকা পয়সা দিয়ে কোনো সহযোগিতা করতে পারতেছি না, হয়তো আমার ভাবনাগুলোকে একীভূত করে একটা কিছু হতে পারে। আর এই বক্তব্যগুলোকে যদি আমাদের উপর মহলে চলে যায়, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মন্ত্রী মহোদয়রা শুনে থাকেন, তাহলে খুব বেশি বেগ পেতে হবে না আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছার জন্য। তো আমার সকল বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, সবার প্রতি আমাদের আহ্বান থাকবে, আমাদের পাশের অবহেলিত যে ছেলেটি, একটি পরিবার যদি একটা ছেলে মেয়েদেরকে আমরা নিতে পারি, তাদের দুশ্চিন্তা জায়গাগুলো কমে আসবে, আমাদের ভাবনার জায়গাগুলো আমাদের কমে আসবে। আমরা কিছু একটা করতে পারবো সমাজের জন্য, এবং
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদেরকে সিকিউর হওয়া, নিরাপদ হওয়া। আর নিরাপদ আমরা তখন হব যখন আমরা টোটালি কমিউনিকেশন গ্যাপ হয়ে যাবে, টোটালি কমিউনিকেশন স্টপ করে দিতে পারবো। আমাদের একটা ভালো দিক হলো আমাদের টেলিকমিউনিকেশন তো খোলাই আছে, আমরা যে কোনো জায়গায় যে কোনো তথ্য উপাত্ত খবরাখবর আদান প্রদান করতে পারি, এটা একটা বড় পাওয়া। তো এইটা যখন আসে, আমি আমার চারতরফ দরজা জানালাগুলোকে বন্ধ করে আমরা কি পারবো না 2 সপ্তাহ 3 সপ্তাহের খাদ্যগুলোকে আমরা কেবলমাত্র 2-3 সপ্তাহের খাদ্য, বেশি না, বেশি হলে প্রত্যেকটা ফ্যামিলি যদি 2 মাস করে খাবার আমরা এক্সট্রা নিয়ে নেই, তাহলে প্রত্যেকটা ফ্যামিলি তো একই কাজ করবে, তখন বাজারের অবস্থাগুলো কি হবে? আকাশ চুম্বি হয়ে যাবে প্রত্যেকটা জিনিসের দাম। তো এমন কাজটি আমরা করব না। আর আমাদের ধর্মও বলে না, মনুষ্য থিওরিতেও বলে না যে আমরা এই কাজগুলো করব। অতএব এই কাজটি আমরা করব না। আমরা আমাদের জন্য যতটুকু দরকার ন্যূনতম 2-3 সপ্তাহের জন্য খাবারগুলো জমা করব আমরা, এবং এইগুলোকে আমরা খুব স্বাভাবিকভাবে আমরা বাঁচার জন্য যা দরকার ঠিক ততটুকুই আমরা গ্রহণ করব। এবং একটু পাশাপাশি আমরা ওই যে কথাগুলো বললাম, ডানে বামের সবাইকে আমরা একটু দেখব, এবং দেখে তাদেরকেও আমাদের আওতার মধ্যে নিয়ে আসতে হবে। তা না হলে তাদেরকে কে দেখবে? তাদেরকে কিন্তু দেখার কেউ নেই। আর সব ব্যাপারগুলো যদি গভর্নমেন্টের উপরে ছেড়ে দিই, একটা কিছুও হবে না। এই কারণে আমি আমার গভর্নমেন্টকে তো বলছি, আমি আমার প্রত্যেকটা ভাই বোন, সচেতন নাগরিক, সাধারণ নাগরিক, সবার প্রতি আমার আন্তরিক চাওয়া, আন্তরিক প্রত্যাশা, আমরা একটু মানবিক হই, আমরা একটু ধার্মিক হই, আর অবশ্যই আমরা অনেক বেশি বেশি সৃষ্টিকর্তাকে ডাকব। কারণ আমাদের কোনো অল্টারনেটিভ নেই, বিকল্প আমাদের নেই। আমাদের কোনো বিজ্ঞানী, আমাদের কোনো সায়েন্টিস্ট, আমাদের কোনো বিশেষ দেশ আমাদেরকে সুরক্ষা দিতে পারবে না। পৃথিবীর কেউ বাকি নেই। কানাডার যে প্রধানমন্ত্রী, সেও কিন্তু নিরাপদ নয়। তো এই কথাটা বলার উদ্দেশ্য হলো কাউকে ছোট করা না, এটা হলো আমাদের সৃষ্টিত্বকে মেনে নিতে হবে, আমাদের স্রষ্টাকে মানতে হবে। আপনি যে ধর্মেরই হন না কেন, আপনার আমার যদি অনেক কিছু করণীয় থাকতো, তাহলে আমরা আজকে এই ডিজাস্টারের মুখে আমরা পতিত হতাম না। সময় আছে এখনো, আমরা ধার্মিক হই। ধার্মিক হব নিজের জন্য, ধার্মিক হব সমাজের জন্য। একটা ধার্মিক ব্যক্তি, সে একটা পাপ কাজ করতে গেলে তাকে 10 বার চিন্তা করতে হয়। আমরা ধর্ম থেকে অনেক দূরে সরে গেছি, এটাই কিন্তু আমাদের বড় অপরাধ। আমরা ধার্মিক হব, আমরা মানবিক হব। মানবিক হওয়া যেমনি জরুরি, তেমনি ধার্মিক হওয়াটাও জরুরি। কারণ মানবিকতাটাকে ধরে রাখার জন্য ধার্মিক হতে হবে। কারণ ধর্ম যদি না থাকে, তো সেখানে কোনো মানবিকতা হতে পারে না। কারণ আপনি যখন কাউকে বিশ্বাস করবেন, কাউকে ভয় পাবেন, তখন কিন্তু আপনাকে অপরাধ প্রবণতা আপনার মধ্যে কমে আসবে। কিন্তু আপনি যখন ভাববেন যে আপনাকে কেউ দেখার কেউ নেই, বলার কেউ নেই, তখন কিন্তু আপনাকে অপরাধ বোধ আপনাকে পেয়ে বসবে। অতএব মানবিকতাটা যতটা জরুরি, তেমনিভাবে ধার্মিকতাটাও জরুরি। তো আমি আমার বক্তব্য আর দীর্ঘায়ু করতে চাই না। আমি চাই যে প্রত্যেকটা আমার আত্মীয় পরিজন, ভাই বন্ধু বান্ধব, বাংলাদেশের প্রতিটা জনগণের কাছে আমার আবেদন থাকবে, আমরা একাত্ম হই। প্রতিটা ধর্ম ভুলে, কর্ম ভুলে, বিভেদ ভুলে, রাজনৈতিক পরিমণ্ডল থেকে বেরিয়ে এসে মানবিক পরিমণ্ডলে আমরা কেন হাত না বাড়াই? এখন আমাদের ঘরে যদি আগুন লাগে, তখন আপনি কে আপনার পড়শি, কোন ধর্মের, সেইটা দেখার সময় কিন্তু নেই। এখন ঝগড়া বিবাদ, কারো ত্রুটি দেখার সময় নয়। এখন আমাদেরকে কিভাবে সেভ করা যায়, এটাই আমাদের হওয়া উচিত, এটাই আমাদের একমাত্র ভিশন হওয়া উচিত। তো আমি
সবাইকে আবারও অনুরোধ করব, প্লিজ প্লিজ একটু আন্তরিক হন এবং আমরা সবাই মিলে একটা কিছু করি। অন্তত এই দুর্যোগকে মোকাবিলা করার জন্য আমাদের সবার একাত্ম হওয়ার কোনো বিকল্প নেই, কেননা এখনও কোনো মেডিসিন আমাদের নেই। আমরা একমাত্র পারি আমরা সেফ থাকার জন্য, আর সেফ থাকার জন্যই আমাদের এই জিনিসগুলোকে এনশিওর করতে হবে। আমি একটা ছোট এক্সাম্পল কেন আমরা দেখি না? আমরা তো খুব ভালোই ছিলাম, আমাদের প্রত্যেকটা মানুষ, আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটা মহল, হাই অথরিটি, তারা সবাই অনেক বেশি উদ্বিগ্নর বাইরে ছিল যে আমাদের এই প্রবলেমগুলো আমাদেরকে পেয়ে বসবে না। কিন্তু আমরা কি পেরেছি? পারিনি। আমাদের বর্ডারগুলো, আমাদের এয়ারপোর্টগুলোকে আমরা সুরক্ষা দিতে পারিনি। সেখানে যদি আমরা কিছুটা স্ট্রিক্ট হতাম, হয়তো এতটা সমস্যা হতো না। অবশ্যই অবভিয়াসলি সেখানে যদি আমরা একটু নজরদারি আমাদের ভালো থাকতো, তাহলে হয়তো আজকে এই পরিস্থিতিগুলো হতো না। আমরা সচেতন নই, এ ব্যাপারে কোনো আর্গুমেন্ট করব না। আমরা দেশে এসে সব কিছু ভুলে যাই, বাইরের সব কিছু ভুলে যাই। আবেগ আমাদের অনুভূতিগুলো, ফ্যামিলির সান্নিধ্যে আসা অনুভূতিগুলোকে সব কিছুকে ভুলিয়ে দেয়। কিন্তু আবেগ তো সবখানে চলে না। আর সেই আবেগকে যে জায়গাগুলো থেকে আমরা কন্ট্রোল করতে পারতাম, সেই এয়ারপোর্টগুলো থেকে, সেই একটা দেশের থেকে আরেকটা দেশে যখন আমরা আসি, তখন যদি এই ইনস্ট্রাকশনগুলো যথাযথভাবে দেওয়া হতো, তাহলে হয়তো বা আরেকটু সেভ আমরা হতে পারতাম। যাই হোক, যা কিছু হয়ে গেছে, এখান থেকে আমরা শিখব। আমরা চায়না থেকে শিক্ষা নিতে পারি নাই, আমরা পারি নাই ইটালিকে দেখে কিছু শিখতে, আমরা পারি নাই ইরান থেকে কিছু নিতে। আমরা শুধু দেখেছি, এনজয় করেছি, আর আমরা ভেবেছি আমরা অনেক বেশি সিকিউর, আমরা অনেক বেশি সেফ, আমরা অনেক বেশি ডিপেন্ড করেছিলাম আমাদের সরকারের বক্তব্যগুলোকে। কিন্তু সেই বক্তব্যগুলো যথার্থতা পায়নি। আর এখন সেটাকে নিয়ে সমালোচনা করার সময় নয়। এখন একটাই করণীয়, আমরা সবাই অনেক বেশি আন্তরিক হব, সবাই আমরা একত্রিত হব। প্রত্যেকটা লোক আমরা অনেক কিছু করতে পারি যদি আমাদের সেই ইচ্ছাটা থাকে। অতএব আমাদের দেশের স্বার্থে, আমাদের 17-18 কোটি মানুষের স্বার্থে সুস্থ থাকার প্রত্যয় নিয়ে আমরা একাত্ম হই। আমরা কিভাবে কি করতে পারি, এবং সবাইকে আরেকটা অনুরোধ করব যে আমার এই ভাবনাগুলোকে আপনারা মিলিয়ে দেখতে পারেন। হয়তো আমার ভাবনা চেয়েও আরও কিছু ভালো ভাবনা আপনাদের মধ্যে থেকে আসতে পারে। সেগুলোকে আমরা ফিল্টারিং করে, একাত্ম করে আমরা সবাই মিলে একটা কিছু করব আমাদের দেশকে বাঁচাবার জন্য, আমাদের জাতিকে বাঁচাবার জন্য। বাঙালি জাতি অনেক কিছু পারে যা অনেক দেশের অনেক জাতি পারে না। এই বিশ্বাসটা কিন্তু আমার মধ্যে আছে। এত কিছুর পরেও কিন্তু আমি স্বপ্ন দেখি, আমি পজিটিভ চিন্তা করি, এবং আমি ভাবি যে আমার দেশ এগিয়ে যাচ্ছে, আরও যাবে, যদি আমরা সবাই, আমাদের সবার অংশগ্রহণ সেখানে থাকে, আমাদের সম্পৃক্ততা সেখানে থাকে। অতএব আপনারা অনেক বেশি বেশি শেয়ার করবেন এই ভিডিওটা, যেন প্রতিটা বিশেষ ব্যক্তির কাছে, যিনি এই পদক্ষেপ নিতে পারবেন, আমার কথাগুলোকে বাস্তবায়ন করতে পারবেন যারা। অবশ্যই আমিও পারবো, কিন্তু তারপরেও বিশেষ মহলের হাত কিন্তু অবশ্যই লাগবে। কেন একটা জাতিকে কন্ট্রোল করার জন্য আমি যথেষ্ট না। আমরা অনেক ভালো জাতি হলে সুশৃঙ্খল না, এ ব্যাপারে কোনো আর্গুমেন্ট আমি করব না। তবে হ্যাঁ, অবশ্যই, আর এই ক্ষেত্রে আরেকটা জিনিস না বললেই না, আমাদের ডিফেন্স বাহিনীগুলোকে কিন্তু কাজে লাগাতে হবে। দিস ইজ দ্য প্রপার টাইম টু ইউটিলাইজ আওয়ার দ্য কম্বাইন্ড ফোর্স। আমাদের মিলিটারি যদি রাস্তায় না নামে, তবে শৃঙ্খলা কিন্তু দিতে পারবে না। আমাদের দেশের পুলিশ অবশ্যই, আমি একদম বিশ্বাসের সাথে বলতেছি, আমাদের দেশের পুলিশ তারা এটাকে হ্যান্ডেল করতে পারবে না। অতএব আমি অনুরোধ করব আমাদের প্রধানমন্ত্রীকে যে আপনি আমাদের সহযোগিতা নেন, আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব, কিন্তু এগুলোকে মনিটরিং করার জন্য, এগুলোকে হ্যান্ডেল করার জন্য
এক একটা দায়িত্ব এক একটা ডিপার্টমেন্টকে দিয়ে দেন। আর্মি ডিপার্টমেন্টকে কিছু কাজ দেন, নেভি বাহিনীকে কিছু একটা কাজ দেন, আমাদের বিএসএফকে কিছু দায়িত্ব দিয়ে দেন, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে কিন্তু আমাদের কি বলে মেডিকেল ডিপার্টমেন্ট রয়ে গেছে। অতএব তারা কিন্তু অনেক বেশি পারদর্শী। আমার আমার অনেক গর্ব হয় আমাদের দেশে আর্মিগুলো যখন বিভিন্ন দেশে গিয়ে খুব বড় ধরনের সমস্যাগুলোকে তারা হ্যান্ডেল করে চলে আসে, কখনো গভর্নমেন্টের ব্যানারে, কখনো বা ইউনাইটেড নেশনের ব্যানারে। আমরা কি পারি না তাদেরকে কাজে লাগাতে? তাদের মেধাগুলোকে আমরা কি পারি না ইউটিলাইজ করতে? আমার অনুরোধ থাকবে সবার প্রতি, আমরা অবশ্যই সেই পারদর্শী ব্যক্তির সমন্বয়ে তাদের সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাব আমাদের এই ডিজাস্টার থেকে আমাদেরকে মুক্তি পাওয়ার জন্য। এই কথাগুলো, আমার এই বক্তব্যগুলো আপনারা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের মন্ত্রী মহলের কাছে, সংশ্লিষ্ট সকল ডিপার্টমেন্টের কাছে। আমরা খুব সহজে, খুব স্বল্প সময়ের মধ্যে আমরা রেডি হতে পারবো। আমাদের কিন্তু সময় একেবারে নেই। তারপরেও এক একটা সময়কে একটু ইউটিলাইজ করতে পারলে একটা বিশাল সময় হয়তো আমরা সেভ করতে পারবো। খুব বড় একটা ধ্বংসকে আমরা হয়তো বা ধ্বংস থেকে আমরা মুক্তি পেতে পারবো। সো প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আর এই প্রিভেনশনটা আমাদেরকে মেনটেন্যান্সে নিয়ে আসতে হবে। আর মেনটেন্যান্সে নিয়ে আসতে হলেই আমাদেরকে প্রোটেক্ট আগে করতে হবে। প্রোটেকশনের কোনো বিকল্প নেই। অতএব আমি সবার কাছে অনেক অনেক প্রত্যাশা রেখে একাত্ম হওয়ার অনুপ্রেরণা নিয়ে সবাইকে সম্পৃক্ত করার জন্য আমার আহ্বান থাকবে। সব কিছু ভুলে যান, ধর্ম, দল, সব কিছু। আমরা একটু মানবিক হই, এখন ধার্মিক হব একটু পরে। আগে মানবিক হয়ে একজন একজনের পাশে এসে, এবং আমাদের যে এই যে ইয়েগুলো, হ্যান্ডসগুলো, বিশেষ ডিপার্টমেন্টগুলো, এই ডিপার্টমেন্টগুলোকে যখন আমরা শক্তিশালী করতে পারবো, তখন তারা খুব সহজে তারা এই জিনিসগুলোকে হ্যান্ডেল করতে পারবে। দয়া করে আমার এই ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং এটাকে শেয়ার করবেন, যেন এটা একটা বিপ্লব হয়ে আসতে পারে আমাদের জীবনে, এবং আমরা যেন সাকসেস হতে পারি। শুধু এইটুকুই আমার চাওয়া, আর কিছু না। বিদেশের মাটিতে বসে আর তো কিছু করতে পারবো না, শুভকামনাটা তো করতে পারি। এটা সবচেয়ে বড় পাওয়া আমার জন্য হবে। প্লিজ আমরা আবার একত্রিত হব, আমরা একাত্ম হব সবাইকে মিলে, সবাইকে ভালো রাখার প্রত্যাশা নিয়ে। আবারও অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।